হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। দেখতে পেরেছি আমার ছেলেকে কেউ মারবে, আর তা আমি সহ্য করব? অনেকটা রেগে বলল কথাগুলা। আব্বু, কে তোমায় ফোন দিয়েছিল? কেউ না, আর তোর সাথে আমার কিছু কথা আছে। কথা সব পরেই, আগে বলো কে কল দিয়েছিল তোমায়? তুমি সত্যিটা বলবে, না আমি আমার নিয়মে বের করতাম? আচ্ছা যা, আকিব কল দিয়ে বলেছিল আমায়, আর কল দিয়েছে, একদম ভালো কাজ করেছে। নাহলে তো আমি জানতেই পারতাম না আজ আমার ছেলেকে মারতে এসেছিল। আমার সন্দেহটাই ঠিক ছিল। আকিবই আব্বুকে কল দিয়ে সবটা বলেছে, আর আব্বু কলেজে গেল। এজন্যই তো আব্বু আসার পরে শালারে কোথাও দেখলাম না। ওই শোন আরিফ, তোকে খুব শীঘ্রই অফিসে জয়েন করতে হবে, আর এটাই আমার লাস্ট ডিসিশন। কিন্তু আব্বু, আমার তো পড়া কমপ্লিট হয়নি এখনও। যাই হোক, তোকে অফিস জয়েন করতেই হবে, আর তোকে কাল থেকে সুন্দরভাবে চলতে হবে। মানে এসব নর্মালভাবে আর চলা যাবে না। ওকে আব্বু। এই বলে আমি ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম যে রিমির মেসেজ, তাই কল দিলাম। হ্যালো রিমি, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার না জানলেও চলবে। আপনি আমায় আর কখনো মেসেজ বা কল দিবেন না। এই তুমি কি বলতেছো এইসব? জি, আমি যা বলতেছি তা সব ঠিকই বললাম। যে আমার সাথে মিথ্যা বলে তার সাথে আমি কখনো কথা বলি না। কি মিথ্যা বললাম আমি? একটু আমায় বলবে? কি মিথ্যা বলেছেন জানেন না আপনি? না জানি না, বলো আমায়। তারপর যা বললো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। না জানি না, বলো আমায়। আচ্ছা বলতেছি। কেন আমার সাথে আপনি এত বড় নাটক করছিলেন? আজ কলেজে কি হয়েছে তা আমি সব নিজে চোখে দেখেছি। আপনি এত বড় অভিনয়টা আমার সাথে না করলেও পারতেন। মানে হলো এই যে আজ কলেজে মাহির আব্বুর সাথে আপনার কি হয়েছে সেটা সবটা আমি নিজে চোখে দেখেছি। কেন এত বড় নাটক করেছিলেন আমার সাথে? রিমি দেখো, তুমি যেটা ভাবছো সেটা না। আসলে আমি সবসময় নর্মাল হয়ে থাকতে পছন্দ করি। ছোট থেকেই আমি এইভাবে চলাচল করেছি, কারণ আমার কাছে দুনিয়ার কেউ বড় লোক বা ছোট লোক না, সবাই মানুষ। কিন্তু আমায় তো বলতে পারতো একবার। তোমায় আমি বলতাম ঠিক সময় আসলে, কিন্তু কি আর বলবো, আসলে আমি বুঝতে পারছি না। আমার জন্য যদি কষ্ট পেয়ে থাকো, হ্যাঁ আই এম সরি, প্লিজ আমায় মাফ করে দাও। না, তোমায় এভাবে মাফ করা যাবে না। আমি যা বলবো তাই শুনতে হবে, তাহলেই মাফ করব তোমায়। ওকে, কি করতে হবে আমায় বলো, আমি সব করব। তবুও তুমি রাগ করে থেকো না প্লিজ। ওকে, আজ বিকাল 5টায় নদীর পাড়ের সামনে আসবা। ঠিক বিকাল 5টায়। কি পারবা তো? কিন্তু আমার আজকে ম্যাচ আছে, ক্রিকেট ম্যাচ। না হলে কালকে আসি। যা, তোর আর আশাই লাগবে না, থাক তুই তোর ক্রিকেট নিয়ে। অনেক রেগে কথাটা বললো আর ফোন কেটে দিল। না, ওকে এইভাবে রাগানো ঠিক হয় নাই। তাই আবার কল দিলাম। একবার রিং হতেই রিসিভ করলো, মানে ফোনের কাছেই বসেছিল। হ্যালো রিমি, এত রাগ করো কেন? আচ্ছা যাও, আসবো। না, আশা লাগবে না, তুই তোর ম্যাচ নিয়ে থাক। এখনও রেগে আছে মনে হয়। সত্যি আসবো, তাও ঠিক বিকাল 5টায়। ওকে, যাতে দেরি না হয় সেই দিকে খেয়াল রাখবা। ওকে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম, শান্তির ঘুম। অপরদিকে পাপা, কে ওই রফিক চৌধুরী? পুরো শহর তোমার নামে কাঁপে, তাহলে কেন তুমি ওই রফিক চৌধুরীকে স্যার বলে ডাকলা? দেখ রে মা, এই শহর আমার নামে কাঁপে ঠিক আছে, কিন্তু পুরো শহর ওনার নামে কাঁপে, কারণ রফিক চৌধুরী বাংলাদেশের টপ বিজনেসম্যান। আর এটাও সত্য যে উনি আমাদের কলেজে 80% ডোনেশন দেয়। উনি আমার মতো হাজারটা নেতাকে পকেটে রাখে। পাপা, তাহলে কি তুমি কিছুই করতে পারবে না? ওই আরিফ সবার সামনে আমাকে যে থাপ্পড় মারলো তার কি? পুরো কলেজের সামনে আমার যে প্রেস্টিজ ডাউন হয়েছে তার কি? তুমি কি এমনিই ছেড়ে দিবে ওই আরিফকে? দেখি মা কি করা যায়। এখন যদি কিছু করি তাহলে রফিক চৌধুরী আমাদের জানে মেরে ফেলবে। তবুও দেখি কি করা যায়। অন্যদিকে আমি ঘুমিয়েছিলাম,
কে যেন কল দিয়ে আমার ঘুমের ব্যাঘাত ঘটালো। আমিও না দেখে রিসিভ করে বললাম, হ্যালো, কে? ভূত, তোর ঘাড় মটকামো। এই কথা শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠলাম। স্ক্রিনে তাকিয়ে দেখলাম এটা রিমির কল। রিমি? হ্যাঁ রিমি, তুই কোথায়? নিশ্চয়ই ঘুমাইতেছস, তাই না? আরে না না, আমি বাইরে, এই তো 5 মিনিটের মধ্যে আসতেছি। মোট কথা 5টার মধ্যে তুমি নদীর পাড়ে আসবা। কিভাবে আসবা সেটা তোমার ব্যাপার, আমি ওয়েট করতেছি। ওকে। তারপর কল কেটে দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একদম সিম্পল ড্রেস পরে তাড়াতাড়ি নদীর পাড়ে গেলাম। কাছে যেতেই দেখলাম রিমি সুন্দর একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতেই সে বলে উঠল, কয়টা বাজে? হে রে, তাড়াতাড়ি করতে গিয়ে তো ঘড়ি আনতে মনে নেই। আমার ঘড়ি আনতে মনে নেই কয়টা বাজে। 5টা 1। তোমারে বলেছিলাম 5টায় আসার জন্য, কিন্তু তুমি আসছো 5টা 1। এর মানে 1 মিনিট লেট। সো তোমাকে শাস্তি পেতে হবে। ওকে, কি শাস্তি বলো? পরে বলবো, আগে আসো, একটু ঘুরবো। আমি বললাম ওকে। তারপর আমরা অনেকক্ষণ পর্যন্ত সময় কাটালাম, অনেক কথা বললাম। রিমির সাথে সময় কাটালে সময় কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। কিভাবে যে বলবো যে আমি রিমিকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু ও মনে হয় আমাকে শুধু ওর বন্ধু ভাবে, এর বেশি কিছু না। এই কথা ভাবতে ভাবতে হাঁটছিলাম, হঠাৎ দেখি একটা ফুচকার দোকান। এই আরে, চল না চল না, ফুচকার দোকানে যাই। কতদিন হলেও ফুচকা খাই না। প্লিজ প্লিজ চল না। ওকে ওকে চলো। তারপর রিমি আমায় টেনে নিয়ে গিয়ে ফুচকার দোকানে বসালো, তারপর নিজেই অর্ডার দিল। জানো আরিফ, আমার না ফুচকা খুব ভালো লাগে। ফুচকা, চকলেট এগুলো আমার ফেভারিট। আমার ফুচকা তেমন ভালো লাগে না, আমি খাবো না। খাইতে তো তোমাকেই হবে, না হলে আমি জোর করে খাবো তোমায়। আচ্ছা আচ্ছা, খাবো নে। কিছুক্ষণ পরেই ফুচকা দিয়ে গেল আমাদের। তারপর ফুচকা খেয়ে তার বিলটা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমি রিমিকে বলে উঠলাম, রিমি জানো, আমি কখনো এই দিনগুলোর কথা ভুলবো না। এই দিনগুলো সবসময় আমার স্মৃতি হয়ে থাকবে। ঠিক বলছো, এই দিনগুলো জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। রিমি, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ আমায় খারাপ ভেবো না। না না, বল কি বলবা। প্লিজ আমায় খারাপ ভেবো না। না না, বল কি বলবা। রিমি, তোমাকে আমি অনেক দিন থেকেই বলার ট্রাই করতেছি, কিন্তু ভয়ে বলতে পারি নাই। আরে বাবা রে, বলো তো কি হয়েছে, কি বলবা বলো। রিমি, আমি যখনই বাকিটা বলতে যাব তখনই রিমি বলল, আরিফ, ওইটা তোমার ফ্রেন্ড আকিব না, গাছের পাশে যে দাঁড়িয়ে আছে? আরে সত্যি তো, ওইটা তো আকিব, বাট ওর পাশে মেয়েটাকে ওরে তো চিনি না। আরে গাধা, ওইটা ওর জিএফ হবে, দেখছো না হাত ধরে কিভাবে দাঁড়িয়ে আছে। ওয়েট, একটা কল দেই, দাঁড়াও। শালা তলে তলে এত দূর গেল আর আমায় জানালো না। তারপর দিলাম আকিবকে কল। হ্যালো আকিব, তুই কই রে? আমি তো একটু কাছে রংপুর গেছি, কাল চলে আসবো। ও আচ্ছা, তাই না? তা বন্ধু, রংপুরটা কি তোর শিউলি গাছের নিচে? মানে কি বলস তুই? আমি রংপুর শিউলি গাছে নিচে যাবো কেন? ও তা বন্ধু, একটু ডানে ঘোরো তো। কেন? এই শালা, তোরে ডানে ঘুরতে কইতেছি, ঘোর তুই। তারপর আকিব ডানে ঘুরতেই এমন একটা শক খেলো, মনে হয় 400 ভোল্টের শক খেয়েছে। তারপর আমি কাছে গিয়ে বললাম, এইটা তোমার রংপুর মামা? আরে দোস্ত, রাগ করস কেন? আমরাই তো। শালা তলে তলে এত দূর গেলি আর আমারে জানাস নাই। আচ্ছা বাদ দে সব। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম একটা নিউজ চলছে, তাও ব্রেকিং নিউজ, তাই একটু উৎসাহ নিয়ে দেখছিলাম। হঠাৎই দেখলাম রাকিব ভাই নিউজে ব্রেকিং দিতেছে, তাই একটু উৎসাহ নিয়ে শুনতে লাগলাম। আজকের এই প্রেস কনফারেন্সটি হচ্ছে ডার্ক কুইনের চ্যালেঞ্জ নিয়ে। তিনি বাংলাদেশের সকল সাইবার পুলিশ ও হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে সে বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করবে, এবং তিনি এই কাজে সফল হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে না। তিনি যে সার্ভার হ্যাক করেছে সেই সার্ভার মাত্র 10 মিনিটে ডার্ক কুইনের থেকে ছিনিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের এক তরুণ ছেলে, যেখানে বাংলাদেশের সকল সিস্টেম টেরও পায় নাই সে সার্ভার হ্যাক হয়ে গেছে। সেখানে এই তরুণ ছেলেটি মাত্র 10 মিনিটে ডার্ক কুইনের থেকে এই সার্ভার কেড়ে এনেছে। তখনই একজন সাংবাদিক প্রশ্ন করল, না, উনি ওনার পরিচয় গোপন রাখতে বলেছে, তাই আমি ওনার পরিচয় দিতে পারছি না এই মুহূর্তে। কিন্তু আমি একটা কথা বলবো,
পুরো বাংলাদেশের জনগণকে যতদিন ওই তরুণ ছেলেটা এই দেশে রয়েছে ততদিন বাংলাদেশকে সাইবারের দিক থেকে কেউ হামলা দিতে পারবে না। আর তাকে এই অদম্য কাজের জন্য বাংলাদেশ সরকার 25 লক্ষ টাকা পুরস্কার হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপর আমি টিভি অফ করে রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে পড়ছিলাম, হঠাৎই দেখি রাকিব ভাই কল দিল। তাই আমিও কলটা রিসিভ করে বললাম, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আশা করি আজকের প্রেস কনফারেন্সটি দেখেছো? জি ভাই, দেখলাম তো। হ্যাঁ, গুড। তোমার প্রাইজ মানি তোমার ব্যাংকে চলে যাবে। তোমাকে যে কারণে কল দিচ্ছিলাম, শোনো মন দিয়ে আমার কথা। ডার্ক কুইনের লোকেশন আমরা ট্র্যাক করে ফেলেছি, আর ওর লোকেশন তোমার কলেজের এরিয়ার আশেপাশে। কি বলেন ভাই? আমি তো ওর লোকেশন দেখলাম না। হ্যাঁ, কারণ তুমি সার্ভার আমাদের হাতে তুলে দেওয়ার পর সে আরেকবার ওই সার্ভার হ্যাক করতে চেয়েছে, কিন্তু তোমার হাই সিকিউরিটির জন্য সে সফল হতে পারেনি, আর আমরা ওর লোকেশন ট্র্যাক করে ফেলেছি। ও আচ্ছা, বুঝলাম। তা ভাই, তাহলে আপনি কথাটি প্রেস কনফারেন্সে বলেন নাই কেন? বলি নাই, তারও কারণ আছে। যদি আমি এখন বলতাম তাহলে সে সতর্ক হয়ে যেত, তাই আমি বলি নাই এই কথা। ও আচ্ছা ভাই, ওকে, আমি দেখি কে এই ডার্ক কুইন যে আমার কলেজের পাশেই থাকে। কলেজের পাশে থাকে মানে আমাদের কলেজেও পড়তে পারে। হ্যাঁ, হতে পারে। ওকে ভাই, তাহলে আজ থেকে আমি ডার্ক কুইনের খোঁজে নামবো। হ্যাঁ, গুড। এই বলে কলটা কেটে দিলাম। পরে একটা কথা চিন্তা করছিলাম, কে এই ডার্ক কুইন, কী তার পরিচয়, আর আমার কলেজের পাশে মানে আমাদের কলেজেও পড়তে পারে। কি করব কিছুই বুঝতেছি না। তারপর রিমি কল দিল, তাই সাথে সাথে রিসিভ করলাম। হ্যালো রিমি। কার সাথে কথা বলতেছিলে এতক্ষণ? আমার এক বড় ভাইয়ের সাথে। কেন? না এমনি। কি করতেছো? এই তো পড়ছিলাম। তুমি? বসে আছি, ভালো লাগতেছে না। আচ্ছা আরিফ, তোমার তো এত টাকা পয়সা, তুমি এভাবে চলো কেন? দেখো, টাকা পয়সা থাকলেই যে বিলাসিতা করতে হবে তার কোনো মানে নাই। আর আমার নর্মালভাবেই চলতে ভালো লাগে। না, তুমি কাল কলেজে ভালো কাপড় পরে আসবা। দেখি, কিন্তু শিওর না। আমার এই লাইফস্টাইলটাই ভালো লাগে। দেখ, তুমি যদি কাল ভালো কাপড় না পরে আসো তাহলে তোমার কি হবে তুমি নিজেও ভাবতে পারবা না। বাই। এই বলে হুট করে ফোনটা কেটে দিল রিমি। মেয়েটার যে কি হয় মাঝে মাঝে কেউ জানে না, কিন্তু রিমি আমার অনেক কেয়ার করে। ওর প্রতি এইটা ভালোবাসা নাকি ভালো লাগা ঠিক বুঝতেছি না, কিন্তু ওরে না দেখলে আমার একদমই ভালো লাগে না। কিভাবে যে ওরে মনের কথা বলি, ও কি রাজি হবে, না শুধুই একজন ভালো বন্ধু ভেবে এইসব করে বুঝতেছি না। না, আজ আর পড়া হবে না। তাই একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ ফেসবুক চালানোর পর দেখলাম একটা মেয়ে রিকোয়েস্ট দিল। অ্যাকসেপ্ট করে একটু কথা বললাম, পরিচিত হয়ে নিলাম। রাতে আর রিমির সাথে কথা হয় নাই। ও আপনাদের তো মেয়েটার নাম বলা হয় নাই। মেয়েটার নাম মিথিলা। ওই মিথিলার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে নিলাম। আজকে ভালো পোশাক পরে যাওয়া লাগবে, না হলে রিমি আমার কী যে করবে আল্লাহ জানে। তাই ব্ল্যাক প্যান্ট, একটা ব্ল্যাক শার্ট, একটা সানগ্লাস আর চুল স্পাইক করে দাঁড় করিয়ে নিলাম। শু পরে নিলাম। তারপর আয়নায় দাঁড়াতেই আমি নিজেকেই চিনতে পারতেছি না আমি কে। তারপর নিচে গেলাম নাস্তা করতে। টেবিলে বসে আছি, এমন সময় আম্মু বলে উঠল, আজ আমার ছেলেকে খুব সুন্দর লাগতেছে, আমি তো চিনতেই পারতেছি না। আরে আম্মু, বাদ দাও না এইসব কথা, তাড়াতাড়ি নাস্তা দাও, খেয়ে কলেজে যাওয়া লাগবে। আচ্ছা, দিতেছি। তারপর নিজের পার্সোনাল কার নিয়ে কলেজে গেলাম। কলেজে ঢোকার সাথে সাথেই সবাই এক নজরে আমার দিকে চেয়ে আছে। সবাই একে একে নিজে থেকে আমার সাথে কথা বলতে আসলো, কিন্তু ওদের এত পাত্তা দেই নেই, কারণ যখন আমি নর্মাল কাপড়ে চলতাম সবাই আমাকে খ্যাত বলে রাখতো, আর এখন আমি বড়লোক বলে সবাই নিজ থেকে কথা বলতে আসে। আমার চারপাশে মেয়েরা ঘিরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কোনো বড় অভিনেতা। মেয়েগুলোর সাথে কথা বলছিলাম, হঠাৎ দেখলাম রিমি দূরে দাঁড়িয়ে আছে। মুখটা কেমন কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে, মনে হচ্ছে এখনই যেন চোখ থেকে পানি পড়বে। তাই আমি দৌড়ে রিমির সামনে গেলাম। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? না, কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি। তুমি যাও, তোমার মেয়ে বান্ধবীগুলো ওয়েট করতেছে তোমার জন্য। যাও, ওদের সাথে কথা বলো, আমার সাথে কথা না বললেও চলবে। আরে ধুর, কিসের বান্ধবী, ওরা নিজেরাই আমার সাথে কথা বলতে আসছে। আর চলো তো ক্লাসে যাই, আমার এমনিতেও ওদের নাটক দেখতে ভালো লাগে না। না, আজ ক্লাস যাব না, চল কোথাও ঘুরতে যাই। যেতে পারি, কিন্তু কোথায় যাবা?
পার্কে চলো। ওকে। তারপর পার্কে চলে গেলাম। পার্কে কিছুক্ষণ হাঁটার পর দেখলাম পার্কে একটা ব্রেঞ্চে আকিব আর তার জিএফ বসে আছে। তাই ওই দিনের মতো আবার কল দিলাম। হ্যালো দোস্ত, তুই কোথায় রে? আমি তো নানু বাড়ি আসছি, একটা কাজ আছে। কেন রে, কোনো কিছু হয়েছে নাকি? দোস্ত, কি হয়েছে কত? অনেক বড় ঘটনা। বন্ধু, তোমার নানুর বাড়ি কি পার্কের বেঞ্চে? ও বুঝছি, দে চলে আয় যেখানে আছোস। তারপর গেলাম আকিবের কাছে। আকিবের সাথে কিছুক্ষণ কথা বলার পর আকিবকে বললাম, দোস্ত তোর সাথে একটু পার্সোনাল কথা, একটু সাইডে আয়। ওকে চল। তারপর রুবিনা মানে আকিবের জিএফ বলল, কি এমন কথা যা এখানে বলা যাবে না? না ভাবি, একটু পার্সোনাল কথা, মাত্র 5 মিনিট। এই বলে আমি আর আকিব সাইডে আসলাম। আকিব বলল, কিরে কি বলবি বল। দোস্ত আমি রিমিরে খুব ভালোবাসি, কিন্তু ওরে বলতে পারছি না। খুব ভয় লাগে যদি ও ফ্রেন্ডশিপটাই শেষ করে দেয়। প্লিজ কিছু কর দোস্ত, প্লিজ। দেখ বন্ধু, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফাটে না। তাই আমার মতে তুই আজই বলে দে রিমিরে যে তুই ওরে ভালোবাসস। বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা কি দিয়ে বলবো, কিছুই তো পাই না। আচ্ছা দাঁড়া। এই বলে একটা দৌড় মেরে আকিব কোন জায়গা থেকে জানি গোলাপ নিয়ে আসলো একতোরা, আর বলল, এই নে দোস্ত, এটারে দিয়ে প্রপোজ কর ভাবিরে। তারপর অনেক কষ্টে বুক ভরা সাহস নিয়ে গেলাম রিমির কাছে। তারপর বললাম, রিমি তুমি আমাকে নিয়ে কি ভাবো আমি জানি না, কিন্তু তোমায় নিয়ে আমি অনেক কিছু ভাবি। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম। তোমার দুষ্টু মিষ্টি শাসন আমার খুবই ভালো লাগে। রিমি, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? তারপর রিমি বলল, আরিফ, এটা ভালোবাসা না, এটা আবেগ। আবেগ কেটে গেলে সব ঠিক হয়ে যাবে। আর কলেজে তো এখন অনেক মেয়েই তোমার উপর ক্রাশ খায়, ওদের প্রপোজ করো। আমার করতেছো কেন? আমার মতো কি এমন বিশেষতা পাইছো তুমি? রিমি, আমি যখন নর্মাল গরিবভাবে চলতাম তখন কেউই আমার পাশে দাঁড়ায়নি, বন্ধুত্ব করতে চায়নি, বরং সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। তখন তুমি একমাত্র মেয়ে ছিলে যে আমার পাশে দাঁড়িয়েছিলে। কিন্তু কলেজ তো এখন অনেকেই তোমার ওপর ক্রাশ। আমি তো দেখেছিলাম কি সুন্দর করে কথা বলতেছিলে ওদের সাথে। ওদের কাউকে প্রপোজ করো, আমার করতেছো কেন? না, সকালের ঘটনায় রিমি খুব কষ্ট পেয়েছে। কেন যে ওদের সাথে কথা বলতে গেলাম। আর এইদিকে পার্কে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি অনেকক্ষণ ধরে হাঁটু গেড়ে বসে আছি। তাই সবাই আগ্রহ নিয়ে দেখছে আমাদের। রিমি, ওইগুলো সব দুধের মাছি। আমার সাথে এখন কথা বলে আমার টাকা আছে বলে। দেখো পার্কের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। প্লিজ তোমার উত্তরটা দাও, হ্যাঁ নাকি না। ও, তোমার শরম লাগতেছে বুঝি? তাহলে প্রপোজ করলা কেন? যাও, চলে যাও। তখন আমি কিছু বলতে যাব তার আগেই আকিব বলে উঠল, না রিমি, আরিফ সেটা মিন করতে চায় নাই। ও মিন করতে চাইছে যে সবাই মজা নিতেছে তোমাদের দিকে তাকিয়ে। তাই তুমি ওরে তোমার উত্তরটা দিলে ভালো হয়। হ্যাঁ ভাইয়া, উত্তর তো দিবই। তার আগে শাস্তি দিয়ে নি। কেন আমার এত কষ্ট দিছে? কেন এই কথাটা আগে বলে নাই? দেখো প্লিজ রিমি, শাস্তি পরে দিও। সত্যি খুব টেনশন হচ্ছে। প্লিজ উত্তরটা দাও, পরে শাস্তি দিও। আরে গাধা, তোমার সাথে এতদিন থাকার পরও বুঝতে পারো নাই কতটা ভালোবাসি তোমায়? এই কথা বলে রিমি আমার হাতের গোলাপটা নিয়ে সবার সামনেই জড়িয়ে ধরলো। আমি তো সেই লেভেলের খুশি। তারপর কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, এবার শাস্তির পালা। কি শাস্তি দেওয়া যায় বলো তো তোমায়? আমি কি জানি তুমি যা শাস্তি দিবা সেটাই মেনে নেব। তুমি আজকের পর থেকে মেয়েদের সাথে কথা বলবা না। সব মেয়েকে নিজের বোন মনে করবা। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। গুড বয়। তারপর আরও কিছু সময় কাটিয়ে রিমিকে ওর বাসায় দিয়ে আসলাম। তারপর আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিমি কল দিল। তারপর ওর সাথে একটু কথা বলে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকেল হয়ে গেছে। তারপর বিকালে ফ্রেশ হয়ে চলে গেলাম মাঠে খেলতে। খেলা শেষ করে বাসায় আসলাম। তারপর আম্মু জিজ্ঞাসা করলো, আরিফ, রিমিটা কে রে? আম্মুর মুখে এই কথা শুনে তো আমি শকড। আম্মু জানলো কেমনে রিমির কথা? আল্লাহ, এইবার আমার কি হবে? এইবার তো আম্মু আমায় আর ছাড়বে না। এই কথা ভাবছিলাম, আম্মু একটা ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না? কে রিমি? আম্মু, রিমি আমার কলেজের বন্ধু। কেন? ও আজ বিকেল থেকে তোরে কল দিতে দিতে শেষ। না হলেও তো প্রায় 150 বা 200 কল দিয়েছে আজ। ও, তা তোমার সাথে কথা হয়েছে নাকি?
তোর রুমে একটা কাজের জন্য গিয়েছিলাম, পরে দেখি তোর ফোন বাজতেছে, তাই রিসিভ করে বললাম যে তুই বাসায় নেই, বাইরে খেলতে গেছিস। ও, তার রিমি কি কিছু বলেছে তোমায়? বলেছে তুই বাসায় আসলে একটা কল দিতে ওরে। ও, এই কথা বলে রুমে চলে আসলাম। তারপর মোবাইল অন করে দেখি 210টা কল আর 150টা মেসেজ। না, আজ আমার কি যে হবে আল্লাহ জানে। রিমি আমারে কি করবে সেই কথা ভেবেই ভয় লাগছে। এখন কল না দিলে কি করবে আমারে আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নাম করে দিলাম কল। কল দেওয়ার সাথে সাথেই রিসিভ। মনে হয় মোবাইল নিয়ে বসে আছে। হ্যালো রিমি। শালা কুত্তা, হারামি, বান্দর, টিকটিকি, বিলাই, ইঁদুর। তারপর ওরে থামিয়ে আমি বললাম, এই থামো থামো, এত রাগ করতেছো কেন? এরকম ভুল আর কোনো দিন হবে না, এবারের জন্য মাফ করে দাও। এই তুই থাম, একদম মাথা গরম করিস না। তোরে যা করমু কল করমু, কল কিন্তু কলেজে আসবি, না আসলে ঘর থেকে তুই আনমু। আচ্ছা আচ্ছা, আসবো না। ফোন রাখ, মাথা গরম আছে। এই বলে ফোনটি রেখে দিল। বাপরে, কাল কলেজে কি হবে আমার আল্লাহ জানে। আমার অবস্থা কাল টাইট দিবে। আসলে দোষটা আমারই। আমি যদি ওরে একবারও বলে যেতাম তাহলেই হতো। কি আর করার, কাল টাইট হমু রিমির হাতে। এইসব ভাবছিলাম, হঠাৎ দেখলাম আমার নাম্বারে একটি মেসেজ আসলো। ইউ হ্যাভ রিসিভ 25 লক্ষ টাকা ফ্রম অ্যাকাউন্ট নাম্বার এত এত এত। আমি বুঝলাম এটা কে করলো, তাই কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তা টাকা গেছে তোমার? হ্যাঁ ভাই, কিন্তু আপনি কেন আমায় এই টাকা দিলেন? আমি তো আপনায় বলেছিলাম যে আমার লাগবে না। হ্যাঁ, তুমি বলেছিলা যে দরকার নাই, কিন্তু এইটা তোমার পাওনা, তাই তোমায় দিলাম। বাদ দাও এইসব কথা। এখন বলো, ডার্ক কুইনের কোনো খোঁজ পেলে? না ভাই, কোনো খোঁজ পাইনি, কিন্তু পেয়ে যাব, খুব শীঘ্রই পেয়ে যাব। হ্যাঁ খোঁজো, আমিও খুঁজি। এই বলে কল কেটে দিলাম। তারপর নাস্তা করে পড়লাম। পড়া শেষে রাতের খাবার খেয়ে রিমিকে কল দিলাম। হ্যালো রিমি, কি করছো? বসে আছি, খাইতেছি। তুমি খেয়েছো? জানা লাগবে না, যা ঘুমিয়ে পড়। খবরদার কোনো মাইয়ার সাথে যদি কথাও কইছোস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। এই বলে কল কেটে দিল। বুঝলাম এখনও বেশ রেগে আছে আমার ওপরে, তাই আমিও আর কিছু করলাম না। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম কাল কি অবস্থা হবে আমার। এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম, ফোনে রিংটোনের শব্দ। চেয়ে দেখলাম ফোনের স্ক্রিনে রিমির কল। রিসিভ করলাম। হ্যালো রিমি। এখনো তো ফ্রেশ হোস নাই, 45 মিনিটের মধ্যে কলেজে আসবি, না হলে তোর খবর আছে। ওকে। তারপর এক লাফে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনও রিমি আসতে 15 মিনিট লেট আছে, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখলাম মাহি আর তার বান্ধবীরা আমার কাছে আসতেছে। কাছে এসে মাহি বলে উঠল, আরিফ, আই এম সরি, তোমার সাথে আসলে ওইভাবে আচরণ করা আমার ঠিক হয়নি, আমাকে প্লিজ মাফ করে দাও। আচ্ছা, মাফ করলাম। শুধু একটা কথাই বলবো, সবাইকে সমান চোখে দেখবেন, কারণ গরিবরাও মানুষ, সমাজে এদেরও বেঁচে থাকার অধিকার আছে। আপনি বড়লোক বলে যে এদের তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এইটা কিন্তু কোনো কথা না। সো আশা করব আজকের পর থেকে আপনি সবাইকে সম্মান করবেন। ওকে, লেটস ফ্রেন্ডস। ফ্রেন্ডস। এই বলে ওদের সাথে কথা বলছিলাম, দেখলাম রিমি আসতেছে, তাই ওদের থেকে একটু দূরে সরে এলাম। কিন্তু মাহি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর তা রিমি খুব ভালো করেই দেখতে পাচ্ছে, তাই তো আরও স্পিডে আমার দিকে আসতেছে। আমি আবার মাহির থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। রিমি আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আরিফ এদিকে আস। তাই আমি বাধ্য ছেলের মতো চুপ করে চলে আসলাম। তারপর রিমি বলে উঠল, মাহি শোন, তোদের বলা হয় নাই, আরিফ আমার বিয়ে, কালই আমারে আরিফ প্রপোজ করলো। আচ্ছা ভাই, একটু কাজ আছে। এই বলে আমার হাত ধরে নিয়ে গেল কলেজের পেছনের সাইডে, যেখানে সচরাচর কেউ যায় না। তারপর সেখানে রিমি যা করলো আমি ভাবতেও পারিনি। সেখানে আমাকে নিয়ে গিয়ে ঠাস করে দিল একটা থাপ্পড়। থাপ্পড়ের টাল সামলাতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম। বাপরে, কি শক্তি রে হাতে! আমার গাল একদম লাল করে ফেলেছে। পরে আমার কলার ধরে দাঁড় করিয়ে ঠাস করে দিল আরেকটা থাপ্পড়। আগেরটা দিল বাম গালে, এবারেরটা দিল ডান গালে। আমার 2 গালে 10 আঙ্গুলের দাগ পড়ে গেছে। তারপর আমার কলার ধরে রিমি বলল, তোরে 2টা থাপ্পড় মারছি কেন জানোস? একটা হইলো কাল আমারে অনেক কাঁদাইছোস, তাই।
আর আরেকটা হলো মায়ের সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিলিস কেন তাই। আশা করি এসব কাজ করার আগে আমার থপ্পড়গুলোর কথা মনে রাখবে। কি মনে থাকবে তো? জীবনেও ভুলবো না। গুড, চলো এখন। এই বলে আমার হাত ধরে নিয়ে আসলো কলেজের ক্যাম্পাসে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। মাহি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওই দিকে এত নজর দিলাম না, সোজা ক্লাসে চলে আসলাম। অন্যদিকে মাহি দেখেছিস আরিফ কত হ্যান্ডসাম অ্যান্ড কত কিউট। রে নীলা, আমি তো ক্রাশ খাইছি। আর নজর দিস না, ও তোর জিজু হয়। কিন্তু ও তো রিমিকে ভালোবাসে। বাট আমি তো ক্রাশ খাইছি, আর আরিফই তোদের জিজু হবে। সো বাকিটা বুঝে নে। এই মাহি, তুই কি ওদের ব্রেকআপ করাবি নাকি? অবশ্যই। আর মাহি যা চায় তা পায়। আর মাহি এখন আরিফকে চায়, সো আরিফ আমারই হবে। চল ক্লাসে যাই, বাকিটা ক্লাসে দেখিস। অপরদিকে রিমি আমার পাশে বসে আছে। অনেক মজা করতেছি আমরা। হঠাৎ দেখলাম মাহি ক্লাসে ঢুকে আমার সামনের বেঞ্চে বসে পড়লো আর আমার দিকে কিছুক্ষণ পরপর তাকিয়ে হাসি দেয়। রিমি এই ব্যাপারটা খেয়াল করলো। আরিফ, কোনো মেয়ের দিকে তাকাবা তো চোখ তুলে ফেলবো, সো বি কেয়ারফুল। ওকে। তারপর স্যার ক্লাসে ঢুকে ক্লাস করানো শুরু করলো। কিন্তু মাহি কিছুক্ষণ পরপর আমার দিকে তাকিয়ে একটা একটা করে হাসি দিচ্ছে। আমি খেয়াল করলেও না দেখার ভান করে ক্লাস করতে লাগলাম। কিন্তু ব্যাপারটা রিমি খেয়াল করেছে, তাই ক্লাস শেষ হতেই আমাকে টেনে ক্লাস থেকে বের করে নিয়ে এলো। এই মাহি তোমার দিকে এইভাবে তাকিয়েছিল কেন? আমি কি জানি? আমি কি ওর সাথে কথা বলি নাকি? দেখো সাবধান, ওর সাথে কোনো রকম কথা বলবা না। আর ওর থেকে যত পারো দূরে দূরে থাকার চেষ্টা করবা। ওকে, বাট ক্লাস থেকে বের করে আনলে কেন? ক্লাস করবে না? মাহির হাবভাব আমার ভালো লাগতেছে না, তাই চলে আসলাম আর তোমাকে নিয়ে আনলাম। তাইলে এখন কি করবা? চলো কোথাও ঘুরতে যাই। চলো। এই বলে আমরা চলে আসলাম নদীর পাড়ে। অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করে রিমি বায়না ধরলো সে নাকি ফুচকা খাবে, তাই চলে গেলাম ফুচকার দোকানে। তারপর ফুচকা খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। দেখলাম রাকিব ভাই কল দিয়েছে, তাই সাথে সাথেই রিসিভ করলাম। আরিফ, কোথায় তুমি? কিছু কি শুনেছ? না ভাই, কি হয়েছে? ওই যে ডার্ক কুইন, সে বাংলাদেশের কুখ্যাত হ্যাকার ডার্ক স্পাইডারকে নিয়ে অনেক বাজে মন্তব্য দিয়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছে। এখন মনে হয় না ডার্ক স্পাইডার চুপ থাকবে। বাংলাদেশের পুরো সাইবার সিস্টেম শেষ করতে ডার্ক স্পাইডারই যথেষ্ট। ভাইরে, বাংলাদেশকে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন করতে হবে এই ডার্ক কুইনের জন্য। কি যে করি আর ভালো লাগে না এই চিন্তা। না ভাই, আমি এখনও বেঁচে আছি। এই ডার্ক কুইনরে তো ধরবই, কিন্তু ডার্ক স্পাইডার আগে থামাতে হবে, না হলে বাংলাদেশকে ওর আক্রমণ থেকে কেউ থামাতে পারবে না। হ্যাঁ, বেস্ট অফ লাক। তুমি এখন ভরসা। এই বলে কল কেটে দিলাম। তারপর দেখলাম রিমি কল দিল। আরিফ, তুমি কি সত্যি করে বলবা? আমি আরিফ। কেন, আমায় চেনো না তুমি? আমি যে আরিফকে চিনি সে আরিফ আর এই আরিফ এক না। সো সত্যি করে বলো তুমি কে। আর আমি তোমার সব কথা শুনেছি, সো মিথ্যা বলবা না। রিমি দেখো, আমি যা বলার কাল বলবো, প্লিজ। আর আমার কথা তুমি শুনলে কেমনে? তুমি হয়তো ভুলে গেছো তোমার ফোন আমার কন্ট্রোলে। তুমি কি করো না করো সব আমি দেখি। সো কাল বলবা তুমি কে, ওকে? ওকে। তারপর কল কেটে দিয়ে চিন্তা করতে লাগলাম কিভাবে ডার্ক কুইনকে থামানো যায় বা ধরা যায়। না, আজ আর পড়া হবে না, তাই শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। কিন্তু ডার্ক কুইনকে না থামালে বাংলাদেশ অনেক ঝুঁকির সম্মুখীন হয়ে পড়বে। না, এই বিষয় বাদ দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম কলেজে। গিয়ে দেখি রিমি আগে থেকেই বসে আছে, তাই সরাসরি ওর কাছেই গেলাম। কি হলো আজ এত তাড়াতাড়ি যে? কেন, কোনো কারণ আছে নাকি? কারণটা হলো তুমি। তুমি কি আরিফ, সত্যি করে বলবা। বাট এইখানে এইসব বলা ঠিক না, চলো অন্য কোথাও যাই। পরে আমি আর রিমি নদীর পাড়ে আসলাম। রিমি বলল, এবার বলো কে তুমি আর কি কাজ তোমার। দেখো রিমি, তোমায় আমি বলতে পারি, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, প্রমিস দাও। বলবো না, প্রমিস। রিমি, কিছুদিন আগে শুনছিলা ডার্ক ডেভিলের কথা? সে তো অনেক বড় একজন হ্যাকার। আমি কেন, পুরো দুনিয়া তাকে এক নেমে চেনে, ডার্ক ডেভিল। আর কিছুদিন আগেও ডার্ক কুইন এর কবল থেকে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার মাত্র 10 মিনিটে নিয়ে এসেছে। কিন্তু তার সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্ক আছে, অনেক গভীর সম্পর্ক আছে।
কারণ সেই ডার্ক ডেভিল অন্য কেউ না, আমি সেই ডার্ক ডেভিল। কিন্তু আমার পরিচয় কেউ জানে না, আজ তুমি জানলে। কি? আরে তুমি মজা করতেছো তাই না? না, আমি মজা না, আমি ঠিকই বলছি। মানে পৃথিবীর ডার্ক হ্যাকারদের অন্যতম ডার্ক ডেভিল তুমি? আমার কেন যেন বিশ্বাস হইতেছে না। সত্যিই তুমি তো? আমি কি মিথ্যা বলবো তোমার সাথে? কেমন যেন স্বপ্ন লাগতেছে আমার। যাকে দুনিয়ার সবাই দেখতে চায় সে আমার সামনেই বসে আছে। বাট কাউকেই বলা যাবে না। না, কাউকে বলবো না, প্রমিস। এই বলে আমরা অনেকক্ষণ হাঁটলাম। হঠাৎ দেখলাম সামনে মাহি আর ওর ফ্রেন্ড নীলা দাঁড়িয়ে আছে। মাহি আমাদের সামনে এসে বলল, আরে আরিফ, তোমরা এখানে ক্লাস করবা না? আমি উত্তর দেওয়ার আগেই রিমি উত্তর দিল, না রে মাহি, আজ ক্লাস করব না। আজ আমি আর আরিফ ঘুরবো। তোরাও তো ঘোরার জন্য এসেছিস তাই তো? তোদেরও তো টাইম শেষ হয়ে যাচ্ছে তাই না? তোরা ঘোর, আমরাও ঘুরি। এই বলে আমাকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আর মাহি আমাদের দিকে তাকিয়েছিল অন্যদিকে। এই মাহি, রিমি আর আরিফা তো দেখি সারাদিন একসাথে থাকে, তুই ওদের আলাদা করবি কিভাবে? ওয়েট অ্যান্ড সি। আমরা হাঁটতেছিলাম, হঠাৎই আমাদের সামনে কিছু লোক আসলো। সবাই মুখে রুমাল বেঁধে হাতে হক স্টিক নিয়ে আসলো আমাদের সামনে। এইসব দেখে রিমি আমায় আরও জোরে জড়িয়ে ধরলো। ওদের মধ্যে একজন বলতে শুরু করলো, এই তুই আরিফ না রে? জি কেন? ওকে। এই বলে ওরা আমায় মারতে শুরু করলো। ওরা প্রায় 10 থেকে 15 জন। রিমি এইসব দেখে ওদের হাতে পায়ে ধরছে যাতে আমায় ছেড়ে দেয়, কিন্তু ওরা আমায় মারতে থাকে। তারপর আমার আর কোনো হুঁশ নেই। যখন হুঁশ ফিরল, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আর আমার পাশে আমার হাত ধরে রিমি শুয়ে আছে। আমি হালকা করে আমার হাতটা সরিয়ে নেওয়ার সাথে সাথেই রিমি জেগে উঠল। আরিফ, কখন হুঁশ ফিরল তোমার? এই বলে আমাকে ধরে কান্না শুরু করে দিল। ওকে দেখে বুঝলাম অনেক কেঁদেছে মনে হয়, কারণ চোখের নিচে কালো হয়ে পড়েছে। মেয়েটা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আরিফ, তুমি শুয়ে থাকো, আমি ডক্টরকে নিয়ে আসছি। এই বলে রিমি একজন ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আমার চেক আপ করছিল, আর বাইরে রিমি ফোনে কার সাথে যেন কথা বলছিল। হঠাৎ ডাক্তার বলে উঠল, ভাই আপনি অনেক লাকি, এত কেয়ারিং একজন ওয়াইফ পাইছেন। আজকাল এত কেয়ারিং ওয়াইফ পাওয়া যায় না। আপনার ওয়াইফ আপনার সহ না আসা পর্যন্ত সে আপনার পাশেই বসেছিল। আচ্ছা, আমি কতদিন ধরে অজ্ঞান আছি একটু বলবেন? আজ নিয়ে 7 দিন। ও আল্লাহ, মানে 7 দিন ধরে আমি এখানে? বাইরের দুনিয়ার সাথে আমার 7 দিন ধরে কোনো সম্পর্ক নেই? আর এই লোকগুলো কেই বা ছিল? কেনই বা মারলো আমায়? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই উত্তর পাচ্ছি না। কে আমাকে মেরেছে তাদের খুঁজতেই হবে। তারপর দেখলাম রিমি রুমে ঢোকে, ডাক্তারকে জিজ্ঞাসা করছে, এখন আরিফ কেমন আছে? আগে থেকে ভালো আছে, তবে 15 দিন বেড রেস্ট করতে হবে। এই বলে ডাক্তার চলে গেল। আর রিমি আমার হাত ধরে কান্না শুরু করে দিল। আরে আরে কান্না করছো কেন? আমার জন্যই তুমি আজ হাসপাতালে, আমার জন্যই তো আজ তোমার এই অবস্থা। এই বলে কান্না শুরু করলো। আরে থামো রিমি, তোমার জন্য কিছুই হয় নাই আমার, বাদ দাও। রিমির সাথে কথা বলছিলাম, দেখলাম আম্মু, আব্বু, আকিব আরও একজন লোক আসলো। কে সে আমি চিনলাম না। আম্মু আমার কাছে এসে কান্না শুরু করে দিল। এতক্ষণ করলো রিমি কান্না, এখন করে আম্মু কান্না। সবাই শুধু কান্নাই করে। পরে আম্মুকে বললাম, আম্মু থামো প্লিজ, আমি তো এখন সুস্থ আছি তাই না? প্লিজ কান্না করিও না আর। বাবারে, তোরে কেন এরকম করলো? আম্মু আমি জানি না, বাদ দাও এইসব। তারপর একে একে সবাই দেখা করলো। শেষে আসলো ওই অপরিচিত লোকটি। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমি রিমির দিকে তাকালাম। রিমিও হ্যাঁ সূচক উত্তরে মাথা নাড়ালো। আব্বু আম্মুও আমার দিকে তাকিয়ে রইল। আমি শরমে ওদের দিকে তাকাইনি। কিছুক্ষণ পর সবাই চলে গেল। হঠাৎ দেখলাম আমার ফোনটা বেজে উঠল। দেখলাম আর কেউ না, রাকিব ভাই কল করলো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? শুনলাম তোমার উপর কারা নাকি অ্যাটাক করেছিল। ভাই আপাতত ঠিক আছে। তা ভাই, ডার্ক কুইনের খবর কি? ডার্ক কুইনের এই জন্যই তোমাকে কল দিয়েছি। এই ডার্ক কুইন বাঁচা মুশকিল করে দিচ্ছে। নিজেকে অনেক বড় হ্যাকার ভাবে। সে রীতিমতো এটাও দাবি করেছে যে সে নাকি ডার্ক ডেভিলের থেকেও বড় হ্যাকার। আর এই ডার্ক কুইন প্রতিদিন অগণিত সাইবার ক্রাইম করেই যাচ্ছে। এবার ওকে থামানো দরকার। ভাই ঠিক। আর না, এইবার ডার্ক কুইনকে থামানো দরকার। হ্যাঁ, দেখো কি করতে পারো তুমি। আর নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই,
এই বলে কল কেটে দিলাম আর ভাবতে লাগলাম কিভাবে থামাবো এই ডার্ক কুইনকে। এই নিয়ে অনেকক্ষণ ভাবলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। কিছুক্ষণ পর রিমি রুমে প্রবেশ করলো, বলল, এখন কেমন লাগছে তোমার আরিফ? ভালোই। জানো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম। আরে দূর পাগল, আমি তো ঠিক আছি। রেস্ট নাও। ডক্টর বলেছি কাল তুমি বাসায় যেতে পারবা। রিমি রাতে আমার সাথেই ছিল। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক যত্ন করেছে। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আব্বু আম্মু এসে আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে গেল আর রিমি ওর বাসায় চলে গেল। বাসায় এসে শুয়ে শুয়ে শুধু একটাই চিন্তা, কিভাবে ডার্ক কুইনকে ধরা যায়। পুরা সাইবার ঘেটে ফেললাম কিন্তু ডার্ক কুইনকে নিয়ে কোনো কিছুই পেলাম না। এইসব ভাবছিলাম, দেখলাম রিমি কল দিল, তাই রিসিভ করে বললাম, হ্যালো, কি করো? এই তো বসে আছি। তুমি? আমিও বসে আছি, বসে বসে একটা কথা ভাবছি। কি কথা? ডার্ক কুইনকে নিয়ে। কিভাবে ডার্ক কুইনকে ধরবো সেই চিন্তা। সারাদিন ভাবলাম, তারপরেও কোনো উপায় পেলাম না। আরে দেখো, তুমি এসব একদম ভাববে না। সবে মাত্র তুমি ঠিক হয়েছো, আর এসব ভেবে আবার অসুস্থ হয়ে পড়বে। সো এসব চিন্তা মাথা থেকে বের করে দাও। দেখি। এই বলে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। হঠাৎ একটা বুদ্ধি মাথায় আসলো, তাই সাথে সাথেই রাকিব ভাইকে কল দিলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনাকে একটা কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ, বলো কি কথা। তারপর রাকিব ভাইকে প্ল্যান বুঝিয়ে বললাম, প্ল্যানের শুরু থেকে শেষ পর্যন্ত। ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া আরিফ। আশা করি তোমার এই প্ল্যান কাজ করবে। ভাই, আশা করি। যদি মা স্টোভ খায় তাহলে তো ভালোই। হ্যাঁ, তাহলে তুমি প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দাও। আর মনে রেখো, কাজটা কিন্তু অবশ্যই 2 থেকে 3 দিন পরে করতে হবে। হ্যাঁ ভাই, হয়ে যাবে। এই বলে কল কেটে দিয়ে লেগে পড়লাম কাজে। কাজ করতেছি, হঠাৎ দেখলাম আকিব কল দিল, তাই রিসিভ করলাম। হ্যালো আরিফ, কেমন আছো? হ্যাঁ রে বন্ধু, ভালো। তুই কেমন আছিস? ভালো। বন্ধু, কলেজের ব্যাপারে কিছু শুনছোস? না রে, কেন, কি হয়েছে? তারপর আকিব যা বলল আমার মাথা তো পুরাই হট হয়ে গেছে। কারণ মাহি নাকি পুরা কলেজে বলতেছে আমি নাকি ওর বয়ফ্রেন্ড। আসলে আমার আর রিমির ব্যাপারে কলেজের কেউই তেমন জানে না, তাই মাহি এইসব বলছে। কিন্তু ও কেন এইসব বলছে, কি লাভ ওর এইসব করে? দোস্ত, তুই যা বলছিস তা কি সব সত্যি? রে, বিশ্বাস কর, আমিও প্রথমে ভাবতে পারি নাই, কিন্তু যখন সবাই এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করলাম, সবাই বলেছে যে মাহি নাকি ওদের বলেছে তুই নাকি মাহির বয়ফ্রেন্ড। মাহি যদি এইসব বলে থাকে তাহলে ওর কপালে খুব দুঃখ আছে, কারণ আমি রিমিকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারবো না। আর রিমি এইসব শুনলে খুবই কষ্ট পাবে। রে, রিমি এসব শুনলে খুবই কষ্ট পাবে। হ্যাঁ, কাল মাহির একদিন আর আমার একদিন। আচ্ছা বাই। এই বলে কল কেটে দিয়ে ভাবতে শুরু করলাম, কেন করছে মাহি এইসব করে ওর লাভ কি? এইসব চিন্তা করতে করতে মাথা শেষ। তারপরেই দেখলাম রাকিব ভাই কল দিল, তাই রিসিভ করলাম। হ্যালো আরিফ, তোমার কথা মোতাবেক 80% কাজ শেষ। বাকি কাজটা এখন তোমাকে করতে হবে। ওকে ভাই। যেভাবেই হোক আমাদের ডার্ক কুইনকে ধরতেই হবে। হ্যাঁ ভাই, এখন যা করার আমিই করব। এই বলে কল কেটে দিয়ে সব চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দিলাম। এমন একটা টোপ বানাইতেছি ডার্ক কুইন বুঝতেও পারবে না। অনেকক্ষণ কাজ করার পর দেখলাম রিমি কল দিয়েছে। হ্যালো আরিফ, কি করো? এই তো কাজ করি। তুমি? বসে আছি। খাইছো? না, কাজ করতেছি। আজ মনে হয় খাবো না। কি এমন কাজ করতেছো? এখনো সুস্থ হও নাই ঠিক করে, কাজে লেগে পড়ছো? আরে খুব দরকারি কাজ, যদি সময়ের মধ্যে কমপ্লিট করতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি কাজ বলবা তো? কাল বলবো, বাই। এই বলে রিমির মুখের ওপর কল কেটে দিলাম। জানি ও খুব রাগ করেছে, কিন্তু আমাকে তো আমার কাজ করতেই হবে, তাই ওইসব ভাবা বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগ দিলাম। প্রায় রাত 2টা বাজে, কাজ শেষ হলো। কাজ শেষ করে দিলাম একটা ঘুম। সকালে ঘুমাইতেছি, হঠাৎ দেখলাম ফোনটা বেজে উঠল। আরিফ, তুমি কোথায়? অনেকটা ভারী কণ্ঠে বলল, এই তো বাসায়। বলো, কি হয়েছে? আরিফ, তুমি তাড়াতাড়ি কলেজে আসো। কলেজের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। এই কথা শোনার পর তো মাথা প্রচুর হট হয়ে গেল। রিমি, তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। এই বলে কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে দিলাম কলেজের দিকে দৌড়। কলেজে গিয়ে দেখি রিমি কলেজের একটা কোণে দাঁড়িয়ে আছে, তাই সরাসরি তার দিকেই গেলাম। কাছে গিয়ে দেখি রিমি মন খারাপ করে বসে আছে।
তাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, রিমি তোমার কি হয়েছে, মন খারাপ কেন? তারপর রিমি ডাইরেক্ট আমাকে ধরে কান্না শুরু করলো। আরে রিমি কি হলো বলবে তো? তারপর রিমি বলল তাকে নাকি অনেক অপমান করেছে মাহি ও তার বান্ধবীরা। এই শুনে আমার মাথা তো পুরাই বিগড়ে গেল। মাহিদের এত বড় সাহস কিভাবে হয় যে তোমাকে অপমান করে? আমি নাকি তোমার যোগ্য না, তোমার পাশে দাঁড়ানোর আমার নাকি কোনো যোগ্যতাই নেই, আরও অনেক কথা বললো। তুমি কিছু বলতে পারো নাই? অন্য সময় তো অনেক ঝগড়া করো। আমি একা আর ওরা অনেকে, আমি ওদের যা বলি ওরা আমাকে তার 3 গুণ বেশি বলে। ওকে চলো মাহির কাছে। এই বলে রিমিকে নিয়ে কলেজে খুঁজলাম কিন্তু পেলাম না। তখন কেউ একজন বলল মাহি নাকি কলেজের ক্যান্টিনে। তাই তাড়াতাড়ি কলেজ ক্যান্টিনে গেলাম। গিয়ে দেখি মাহি আর তার বান্ধবীরা হাসাহাসি করতেছে। আমি সরাসরি মাহির কাছে গেলাম। এই যে মিস মাহি, আপনার প্রবলেমটা কোথায়? আমার আবার কিসের প্রবলেম? আপনি আজ রিমিকে কি বলেছেন? কই তেমন কিছুই তো বলি নাই, শুধু এইটুকু বলেছি যে ওর কোনো যোগ্যতা নাই তোমার পাশে দাঁড়ানোর। তুমি আমার মতো কাউকে ডিজার্ভ করো, রিমির মতো কাউকে না। জাস্ট শ্যাট ইয়োর মাউথ। আপনার সাহস কী করে হয় রিমিকে এইসব বলার? আপনি কে রিমিকে এইসব বলার? নিজের চরকায় তেল দিন। আরিফ, সত্যি বলতে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার স্টাইল, তোমার অ্যাটিটিউড সব কিছুর উপর আমি ফিদা। প্লিজ রিমিকে ছেড়ে দিয়ে আমায় অ্যাকসেপ্ট করে নাও। হা হা হা। আপনি আর ভালোবাসা সত্যি হাসালেন। আপনি ভালোবাসেন আমার টাকাকে আর রিমি ভালোবাসে আমাকে। আর আমি যখন কলেজে নর্মাল কাপড় পরে আসতাম আপনি তো আমায় বেশি অপমান করেছেন। তখন শুধু রিমি আমার পাশে ছিল। প্লিজ আরিফ, আগের সব কথা ভুলে যাও, আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। না, এটা পসিবল না। আমি শুধু একজনকেই ভালোবাসি আর সে হলো রিমি, আর কাউকেই না। ওকে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে হয়। আমিও দেখব রিমি কিভাবে তোমার হয়। দরকার হলে ওরে আমি দুনিয়া থেকেই সরাই দিব। মাথা তো পুরাই হট হয়ে গেল, তাই দিলাম কষিয়ে একটা থাপ্পড়। এক থাপ্পড়ে প্রায় 2 হাত দূরে গিয়ে পড়লো মাহি। আর ক্যান্টিনে সবাই আমাদের দিকে তাকিয়েছিল। তারপর মাহিকে বললাম, তুই যদি রিমির কোনো ক্ষতি করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে রিমির হাত ধরে সোজা বাড়ি চলে আসলাম। আরে তুমি কেন এমন করলে মাহির সাথে? আর আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তো কি করব? ও আমার সামনে তোমাকে অপমান করবে আর আমি চুপচাপ দেখব? দেখো মাথা গরম আছে, উল্টাপাল্টা কিছু বলিও না। ওকে। অন্যদিকে মাহি, দেখলি আরিফ তোকে সবার সামনে থাপ্পড় মারলো, তাও ওই রিমির জন্য। রে নীলা, এখন আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি তা আরিফ দেখবে। রিমিকে আমি ওর থেকে চিরকালের মতো ছড়িয়ে দিব। ওই রিমির জন্যই তো আজ আরিফ আমার গায়ে হাত তুললো। এর ফল অনেক ভয়ঙ্কর হবে। এমন অবস্থা করব যাতে রিমি আর কখনোই আরিফের কাছে না আসতে পারে, সরে যায় চিরকালের মতো। শোন, আমার মাথা এখন অনেক গরম আছে, বাসায় গেলাম আমি। অপরদিকে আমি আর রিমি আমার বাসায় চলে আসলাম। এটা কার বাড়ি আরিফ? আমার বাড়ি। তুমি আমায় কেন তোমার বাড়িতে নিয়ে আসলে? কাজ আছে চলো। এই বলে রিমিকে বাড়ির ভেতরে নিয়ে গেলাম। আম্মু, আম্মু কোথায় তুমি? দেখো কে এসেছে। কি রে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আর কে আসলো? এই বলে আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আম্মু দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো আসো, বসো এখানে। এই বলে আম্মু রিমিকে সবাই বসিয়ে দিল আর রিমির পাশে বসে পড়ল। তা মা বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আরিফের আব্বু তো বলছিল কালই তোমাদের বাড়ি যাবে, তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। ও, আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সেও ভালো আছে। শোনো, আজ দুপুরে কিন্তু খেয়ে যাবে, আমি কিন্তু রান্না করছি। না না আন্টি, আজ না, অন্যদিন। বড়দের কথা শুনতে হয়। এই বলে আম্মু চলে গেল। তারপর রিমি বলল, আরিফ, তোমার রুম কোথায়? ওই তো ওপরে। এই বলে রিমিকে আমার রুমে নিয়ে এলাম। রিমি আমার রুমটা ঘুরে ঘুরে দেখছিল। আচ্ছা রিমি শোনো, তুমি এখানে একটু বসো, আমি একটা ভিডিও করব। এই বলে রিমিকে বসিয়ে দিলাম আর আমি ভিডিও করতে শুরু করলাম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি ডার্ক কুইনকে নিয়ে। আপনাদের সবার হয়তো ধারণা আছে যে কে এই ডার্ক কুইন। সে বাংলাদেশের একজন হ্যাকার আর বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে এই ডার্ক কুইন। কিন্তু সে ভুলে গেছে যে বাপেরও বাপ আছে। সে কিছুদিন আগে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে হ্যাক করার চেষ্টা করেছে,
কিন্তু সফল হয়েও হতে পারেনি। মাত্র 10 মিনিটের মধ্যেই এই সার্ভারকে আমি ফিরিয়ে আনতে সফল হয়েছি। কিন্তু সেখানে ডার্ক কুইন ছোট্ট একটা ভুল করে ফেলেছে। সেখানে সে তার কিছু তথ্য ভুলবশত রেখে যায়, আর সেই তথ্যকে পর্যালোচনা করে আমরা ডার্ক কুইন পর্যন্ত পৌঁছাতে পেরেছি। কিন্তু সে এই ব্যাপারে একদমই জানে না। আগামীকাল সকাল 10টায় বাংলাদেশ হ্যাকার এক্সপোজ নামের এই ওয়েবসাইটে ডার্ক কুইনকে দুনিয়ার সামনে আনা হবে এবং এই ওয়েবসাইটে ডার্ক কুইনের সকল তথ্য রয়েছে। আর ডার্ক কুইনের নামে সাইবার অপরাধের জন্য অ্যারেস্টও করা হবে। আগামীকাল সারা দেশবাসী ডার্ক কুইনকে দেখতে পারবে। ধন্যবাদ। এই বলে ভিডিও শেষ করে দিলাম। আর রিমি আমার দিকে এক নজরে চেয়েছিল। আচ্ছা আরিফ, তুমি কি সত্যি সত্যি ডার্ক কুইনকে ধরতে পেরেছো, না সব মিথ্যা বলছো? না, সত্যি সত্যি আমাদের টিম ডার্ক কুইনকে পেয়ে গেছে এবং কাল সকালেই তাকে দুনিয়ার সামনে দেখানো হবে। মিথ্যা বললাম কারণ এখন সত্যিটা কাউকেই বলা যাবে না। ও আচ্ছা, ডার্ক কুইনের কি কোনো ছবি আছে তোমার কাছে? থাকলে দেখাও না প্লিজ প্লিজ। না রিমি, এখন কাউকেই দেখানো যাবে না, তোমাকেও না, সরি। আরে প্লিজ প্লিজ দেখাও না একটু, আমি দেখলে তো আর কাউকে বলবো না, প্লিজ প্লিজ। রিমি, তোমায় একবার বললাম তো দেখানো যাবে না, তার মানে না। আচ্ছা লাগবে না দেখানো, আমি নিজেই দেখে নিব। একটু ধমক দিয়েই বললাম। এই বলে আমার ঘর থেকে বেরিয়ে রিমি রান্নাঘরে আম্মুর কাছে চলে গেল। আর রিমির শেষের কথাটা আমায় বেশি ভাবাচ্ছে। ও কিভাবে দেখবে অন্যদিকে। পাপা পাপা তুমি কোথায়? হ্যাঁ রে মা, বল, চেঁচাচ্ছিস কেন? পাপা জানো, আজ কলেজে অনেক বড় ঘটনা ঘটে গেছে। তোমার মেয়েকে আজ অনেক অপমান করেছে। কি বলছিস কি? কার এত বড় সাহস আমার মেয়েকে অপমান করে? পাপা অপমান না, আমার গায়ে হাতও তুলেছে। কি? তোর গায়ে কে হাত তুলেছে? তুই শুধু একবার নামটা বল, তাকে এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব। আব্বু, তুমি আমার বন্ধু রিমিকে চিনো না? হ্যাঁ চিনি তো, তোরা তো অনেক ভালো বন্ধু। না আব্বু, ও আমার বন্ধু না, ও আমার শত্রু। আজ ওর জন্য আরিফ আমার গায়ে হাত তুলেছে। মানে কি হয়েছে ব্যাপারটা আমায় বলো তো। আব্বু, আমি আরিফকে অনেক ভালোবাসি, আর ওই রিমি আমার থেকে আমার ভালোবাসা চিরতরে নিয়ে চলে গেছে। রিমি আরিফকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়ে গেছে, আর আজই এই রিমির জন্যই আজ আরিফ আমার গায়ে সবার সামনে হাত তুলেছে, অপমানও করেছে। কি বলছিস কি তুই এসব? হ্যাঁ আব্বু, আমি যা বলছি একদমই সত্যি বলছি। আরিফকে খুব ভালোবাসি, আর আমি আরিফকেই চাই। মামুনি, আমার কথা বোঝার চেষ্টা করো। আরিফ চৌধুরী অনেক পাওয়ারফুল একজন মানুষ। তার এক ধমকে এই দেশের চিফ মিনিস্টার থরথর করে কাঁপে। আর আমার মতো লোককে মুহূর্তের মধ্যে সরিয়ে দিতে পারে আরিফ চৌধুরী। পাপা, আমি কিছু জানি না, আমি আরিফকে চাই চাই চাই। ওকে যদি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব বলে দিলাম। মামুনি, তুই নিজের ক্ষতি করিস না। আমি কালই চৌধুরী হাউস যাব তোদের বিয়ের প্রস্তাব নিয়ে। না পাপা, আরিফ রাজি হবে না। আরিফকে রিমি ওর প্রেমের জালে পুরোপুরি অন্ধ করে ফেলেছে। তাহলে কি করার? পাপা, আমার কাছে একটা প্ল্যান আছে, শুনো। কিন্তু মামুনি, এটা তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ। আর একবার কিছু ভুল হয়ে গেলে আমাদের কি হবে সেটা কল্পনা করতে পারবি না। না পাপা, কিছুই হবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো। তুমি আজই তোমার লোকদের বলে কাজটা করে ফেলো। আচ্ছা। অপরদিকে আমি রিমির শেষ কথাটা ভাবতে ভাবতে হঠাৎ ভিডিওর দিকে দেখলাম। মাত্র কিছুক্ষণের মধ্যেই 125K ভিউজ, লাইক, কমেন্ট আর শেয়ার তো আছেই। নিশ্চয়ই ডার্ক কুইন আমার এই ভিডিও দেখেছে। তারপর আরও কিছুক্ষণ কিছু কাজ করার পর আম্মু ডাক দিল খেতে যেতে। টেবিলে গিয়ে আমি অবাক, কারণ আজ আমার ফেভারিট খাবার সব রান্না করেছে। আম্মু, এইগুলো কে রান্না করেছে? রিমি নিজের হাতে করলো সব। কিন্তু ও তো রান্না পারে না। পারে না তো, আমি সব বলে দিলাম আর রিমি রান্না করলো। ও আচ্ছা। তারপর আব্বুও চলে আসলো। আমরা চারজন অনেক মজা করে দুপুরের খাবারটা খেলাম। আমি ভাবতে পারি নাই যে রিমি আমার পরিবারের সাথে এত সহজে এত ফ্রি হয়ে যাবে। খাওয়া শেষে আচ্ছা আন্টি, আজ তাহলে আমি আসি। ভাইয়া আবার অনেক টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। এই আরিফ, যা রিমিকে ওর বাড়িতে দিয়ে আয়। আচ্ছা আম্মু, আমি গাড়ি বের করতেছি তাহলে। না না আরিফ, গাড়ি বের করা লাগবে না, আমি একা যেতে পারবো, সমস্যা হবে না। কি বলছো? তুমি একা যাবে কেন? আরিফ তোমাকে দিয়ে আসবে। এই আরিফ, যা গাড়ি বের কর, রিমিকে বাড়ি পৌঁছে দে। আমাকে ধমক দিয়ে বলল আম্মু এইসব। না না আন্টি, সত্যিই আমি যেতে পারবো, বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আন্টি, যাই কেমন? আল্লাহ হাফিজ। তুমিও ভালো থেকো।
আল্লাহ হাফিজ। এই বলে রিমি চলে গেল। আর অবাক করার বিষয় হলো যে যাওয়ার সময় একটুও আমার সাথে কথা বলেনি। মনে হয় ও ওই সময়ের কথায় রাগ করেছে, কিন্তু আমারও তো কিছু করার নেই। আমার তো হাত পা বাঁধা, কিন্তু আমার সব থেকে বেশি ভাবাচ্ছে রিমির শেষ কথা। এই কথা ভাবতে ভাবতে আমি আমার রুমে এসে ল্যাপটপে একটু কাজ করছিলাম। বেশ কিছুক্ষণ পরে দেখলাম আমার ল্যাপটপে একটা লাল বাতি ধরেছে, মানে নিশ্চয়ই কেউ আমার ওয়েবসাইটটি হ্যাক করার চেষ্টা করছে। তাই দেরি না করে দ্রুত ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম গিয়ে চেক করলাম যে কারা আমার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করতেছে। দেখলাম 2টা লোকেশন থেকে হ্যাকের জন্য চেষ্টা করা হচ্ছে। অবাক করার বিষয় হলো একটা লোকেশন রিমিদের এরিয়া থেকে আসছে, আরেকটা আসছে শহর থেকে, একটু দূরে গ্রাম থেকে। তারপর হঠাৎই আমার ফোনে একটি কল আসে, আর আমার দুনিয়াদারি মনে হয় উল্টে গেল, কারণ কলটি আর কেউ না, কলটি করলো রিমির বড় ভাই। হ্যালো আরিফ, তুমি কোথায়? কে আপনি, আর আমার নাম জানলেন কিভাবে? আরিফ, আমি রিমির বড় ভাই। রিমিকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি প্লিজ আমার বোনটাকে বাঁচাও। ভাইয়া, আপনি এখন কোথায়? আরিফ, ওরা আমার বোনকে নিয়ে গেছে। প্লিজ তুমি আমার বোনকে বাঁচাও। কান্না করতে করতে বলতে লাগলো এই কথা। ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না। এই বলে আমি গাড়ি নিয়ে এক টানে চলে গেলাম রিমিদের বাড়িতে। বাড়িতে ঢুকতেই দেখি পুরো বাড়ির সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। বাড়ির সব জিনিসপত্র ভাঙ্গা। পুরো বাড়ি ঘুরতে ঘুরতে দেখলাম একটা রুমে রিমির বড় ভাই আর ভাবি বসে বসে কান্না করছে। আমি এক দৌড়ে চলে গেলাম ওদের কাছে। কাছে গিয়ে দেখি ওদের শরীর বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ভাইয়া, আপনাদের এই অবস্থা হলো কিভাবে? এই কথা বলতে রিমির ভাই আমাকে ধরে কান্না শুরু করলো। এই বলে পাগলের মতো শুরু করলো রিমির ভাই। ভাইয়া, আমাকে আগে পুরো ঘটনাটা বলুন, শুরু থেকে কি হয়েছিল? রিমি ও রুমে ল্যাপটপে কি করতেছিল আর আমি টিভি দেখতেছিলাম। হঠাৎ কে যেন দরজা ধাক্কা দেয়, তাই আমি দরজা খুলতে চলে গেলাম। দরজা খোলার সাথে সাথে হই কারা যেন ভিতরে ঢুকে গেল। তারপর আমি ওদের বাধা দিতে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে অনেক মারলো। তারপর রিমিকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওরা। আমার সামনে থেকে রিমিকে নিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আমার মাথা তো পুরোই ঘুরে গেল। কে করবে রিমিকে কিডন্যাপ? কেনই বা করবে রিমিকে কিডন্যাপ? হাজারো প্রশ্ন তখন মাথায় ঘুরছিল। আমি দেরি না করে লোকাল পুলিশকে ঘটনাটা তাড়াতাড়ি ফোন করে জানালাম। পুলিশ প্রায় 20 থেকে 30 মিনিট পর আসলো। তারপর পুরো ঘটনাটা শোনার পর তারাও তাদের কাজ শুরু করে দিল। তারাও রিমিকে বিভিন্ন উপায়ে খুঁজতে লাগলো। আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি নিজেই রিমিকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, মাথায় কিচ্ছু আসছিল না। আমি পাগলের মতো শহরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজে ফেললাম। খুঁজতে খুঁজতে প্রায় শহরের বাইরে চলে আসলাম। যখন রিমিকে কোথাও পেলাম না, তখন আমার মনে হতে লাগলো আমি মনে হয় রিমিকে হারিয়ে ফেললাম। এই ভেবে খুব কান্না আসতেছিল। তখনই হঠাৎ দেখলাম একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে কল আসলো, তাই রিসিভ করলাম। তখন অপর প্রান্ত থেকে বলতে লাগলো, আরিফ বলছেন? জি, আমি আরিফ, কিন্তু আপনি কে? রিমিকে কি চাই? এই কথাটা শোনার সাথে সাথেই আমি চমকে উঠলাম। কিন্তু আপনি কে, আর রিমিকে চেনেন বা কীভাবে? যদি রিমিকে জীবিত ফেরত চান তাহলে আমি যা বলবো তাই করুন, কারণ রিমি এখন আমার কাছে। কিন্তু আপনি কে, আর রিমি যে আপনার কাছে, এই কথা আমি কিভাবে বিশ্বাস করব? দেখুন, সত্যি করে বলুন আপনি কে? ওয়েট মিস্টার আরিফ, ওয়েট। দেখুন, আপনার ফোনে একটা MMS দিয়েছি, দেখে নিন। তখন দেখলাম ফোনে একটা ভিডিও আসলো, আর ভিডিওটা ছিল রিমির। রিমিকে একটা রুমে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কি মিস্টার আরিফ, এখন বিশ্বাস হলো তো আপনার রিমি আমার কাছে? প্লিজ প্লিজ, আপনি রিমির কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন, আপনার কত টাকা লাগবে? 10 কোটি নাকি 20 কোটি? আপনার কি লাগবে? আমার যা লাগবে আপনি তা দিবেন তো? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই দিব। আপনি শুধু রিমির কোনো ক্ষতি করবেন না, প্লিজ। ওকে, আমি আপনাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, আপনি সেই অ্যাড্রেসে চলে আসুন। আর খবরদার কোনো পুলিশকেই সাথে আনবেন না। কোনো চালাকি করলেই রিমিকে সারা জীবনের মতো ভুলে যান। এই বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার সাথে সাথেই আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ ওপেন করে দেখলাম একটা অ্যাড্রেস আসলো। অবাক করার বিষয়, আমি ল্যাপটপে যে লোকেশনটা ডিটেক্ট করেছিলাম, মেসেজেও সেম লোকেশন। কিন্তু এটা সম্ভব কিভাবে? মাথায় কিচ্ছু আসছিল না। আবার আমায় যে কল দিল, কণ্ঠটি একটি মেয়ের কণ্ঠ ছিল, তাই বুঝতেছিলাম না
কি হচ্ছে। তাই রাকিব ভাইকে কল করে কিছু না ভেবেই আমি মেয়েটির দেওয়া লোকেশনে চলে গেলাম। ল্যাপটপে যেহেতু এই অ্যাড্রেসটি আমি ডিটেক্ট করেছি, তাই রাকিব ভাইকে কল করলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ। তারপর ভাইকে সব কিছু খুলে বললাম। আরিফ, তুমি একদম চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার দেওয়া লোকেশনে পৌঁছাচ্ছি। ওকে ভাই। এই বলে কল কেটে দিয়ে আমিও চলে গেলাম সেই ঠিকানায়। মেয়েটির দেয়া অ্যাড্রেসে চলে গেলাম। পৌঁছেই দেখলাম একটা পুরাতন বাড়ি। মনে হয় কেউ তেমন ব্যবহার করে না, কিন্তু আমায় এখানে ডাকলো কেন? তখন আবার আমার ফোনে একটা কল আসলো। হ্যালো মিস্টার আরিফ। কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না যে এইটা ওই মেয়েটাই। আমি তো আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে গেছি। গুড। এখন আমার কিছু লোক আপনার কাছে আসবে, আপনি ওদের ফলো করতে থাকুন। এই বলে কল কেটে দিল। তখনই দেখলাম দুইজন লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝলাম এরাই হয়তো হবে। তখনই ওদের একজন আমার কাছে এসে বলে উঠল, আপনি কি আরিফ? জি, আমি আরিফ। তখন তারা আমার তালাশি নিতে শুরু করলো। তালাশি শেষ করে আমায় বলা শুরু করলো, ওকে, আমাদের ফলো করুন। এই বলে আমাকে একটা বাড়িতে নিয়ে আসলো। তারপর আমার একটি রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখলাম রিমিকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। রিমির হাত মুখ চোখ সবই বাঁধা। আর রিমির পাশেই দাঁড়িয়েছিল দুইজন কালো কাপড় পরা লোক, একজন নারী আরেকজন পুরুষ। তখন একজন আমার সামনে এসে বলল, কি মিস্টার আরিফ, আমি তো আমার কথা রেখেছি, আপনার রিমির কোনো ক্ষতি হয়নি। এবার আমি যা চাইবো আপনাকে তাই দিতে হবে। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি আগেই এই কণ্ঠটা কোথাও শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। কি চাই আপনার? কত টাকা লাগবে আপনার? যা লাগবে শুধু বলুন। না, আমার কোনো টাকা লাগবে না, আমার লাগবে তোমাকে আরিফ। এই কথা বলেই মেয়েটি তার পরনে কালো রঙের পোশাকটি খুলে ফেলল। তারপর আমি যাকে দেখলাম আমি শিহরিত, কারণ এ আর অন্য কেউ না, এ হচ্ছে মাহি। আমি তো অবাক চোখে তাকিয়ে রইলাম মাহির দিকে। তারপর লক্ষ্য করলাম মাহির পাশে তার আব্বু দাঁড়িয়ে আছে। তার মানে এইসব কাজ ওদের। কি চায় ওরা আমার কাছ থেকে? কেন ওরা রিমিকে কিডন্যাপ করেছে? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন মাহি ওর আব্বুকে বলল, পাপা তুমি একটু বাইরে যাও, আরিফের সাথে আমার কিছু কথা আছে। এই বলে মাহির আব্বু বাইরে চলে গেল। মাহির আব্বু বাইরে যাওয়ার পরে মাহি আমার সামনে এসে বলল, কি মিস্টার আরিফ, চমকে গেলে নাকি আমায় দেখে? বিশ্বাস করো, তোমাদের কোনো ক্ষতি আমি করব না। যদি তুমি আমার কথা না শুনো তাহলে তুমি তোমার প্রাণের রিমিকে আর দেখতে পাবে না। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, শুধু আমাকে বিয়ে করতে হবে। না, কখনোই না, এই কাজ আমি করতে পারবো না। আমি শুধু রিমিকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তোমার যত টাকা লাগবে আমি দেব, কিন্তু তোমার এই শর্তে আমি রাজি না। আমি টাকা দিয়ে কি করব? আমার লাগবে তোমাকে। না, আমি কখনোই পারবো না। ওকে, পারতে হবে না। এই বলে মাহি রিমির দিকে একটা পিস্তল নিয়ে এগিয়ে যেতে থাকে। আমার খুব ভয় হতে লাগলো। মাহি, খবরদার, রিমির গায়ে যদি একটা আঁচও লাগে তাহলে তোদের বাপ মেয়ে দুইটাকেই মেরে মাটি চাপা দিয়ে দেব। আমার কলিজাটারে কিছু করিস না, তোর পায়ে পড়ি, দরকার হইলে আমারে খুন কর। আমার কলিজাকে যদি তোরা কিছু করিস তাহলে আমি যে তোদের কি করব তোদের কোনো ধারণাই নেই। নো মাই হার্ট, তোমারে মারলে আমার যে সব প্ল্যান শেষ হয়ে যাবে। আরিফ ডার্লিং, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এই রিমির কি করব তোমারও কোনো ধারণা নেই। আর মাত্র 1 মিনিট টাইম দিব, তুমি কি আমায় বিয়ে করবা, হ্যাঁ নাকি না? মাহি, তোর পায়ে পড়ি, প্লিজ আমার কলিজাটারে কিচ্ছু করিস না, আমি বাঁচতে পারবো না ওরে ছাড়া। ওকে, বুঝে গেছি আমার উত্তর। এবার এই রিমিকে এই দুনিয়া ছাড়তে হবে। এই বলে মাহি রিমির দিকে একটা পিস্তল তাক করে রেখেছে। মাহি যখনই গুলি করবে তখনই আমি বলি, মাহি মাহি তুমি রিমির কিছু করো না, আমি তোমায় বিয়ে করতে রাজি, তবুও রিমির কিছু করো না। সত্যি তো তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তারপর তুমি রিমিকে ছেড়ে দাও, ওর কিছু করো না। ওকে, আমি রিমিকে ছেড়ে দিব। তারপর মাহি তার বাবাকে ডাক দিয়ে বলল বিয়ের আয়োজন করতে। কিছুক্ষণ পর দুজন লোক এসে আমাকে একটা রুমে নিয়ে গেল। সেখানে আমাকে অনেক কড়া নজরদারিতে রাখা হলো। আমি ভাবছি রাকিব ভাই কেন আসছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম রুমের মধ্যে একটা ল্যাপটপ রাখা, আর সেই ল্যাপটপে স্টিকার দিয়ে লেখা ডার্ক কুইন মাহি। লেখাটা দেখে আমি রীতিমতো শকড। তাহলে মাহি কি সেই ডার্ক কুইন যাকে আমি খুঁজতেছি? না, আমাকে শিওর হতে হবে। কিছুক্ষণ পর মাহি রুমে প্রবেশ করলো।
হাতে একটি পাঞ্জাবি। আরিফ, এই পাঞ্জাবিটা তুমি বিয়ের সময় পরবা, কেমন হয়েছে? ভালো। মাহি, আমি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। এই, তোমরা একটু বাইরে যাও। সব গার্ডদের বের করে দিয়ে মাহি বলল, কি কথা বলবা ডার্লিং? আচ্ছা মাহি, আমায় একটা সত্যি কথা বলবা? একদম সত্যি করে বলবে কিন্তু। হ্যাঁ বলবো, বলো কি কথা। এই ল্যাপটপটা কার? ইশারা দিয়ে টেবিলে রাখার ল্যাপটপ দেখালাম। ও আচ্ছা, এই ল্যাপটপটা, এটা আমার ল্যাপটপ। কেন, কি হয়েছে? মাহি, ল্যাপটপে যে ডার্ক কুইন লেখা। আমিই লিখেছি। কেন, কি হয়েছে? তাহলে তুমি কি সেই ডার্ক কুইন? হাসতেছো কেন? মাহি, তুমি কিন্তু আমায় বলেছিলে সব সত্যি করে বলবে। ওকে ওকে, বলতেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি ডার্ক কুইন। তুমি আমার সাথে মজা করছো, তাই না? না, আমি তোমার সাথে কোনো মজা করছি না। এদিকে আসো আমার সাথে। পরে আমি ল্যাপটপটা ওপেন করে সব প্রমাণ দেখালো, আর আমিও শিওর হলাম যে মাহি ডার্ক কুইন। তাই এবার বিশ্বাস হয়েছে যে আমিই ডার্ক কুইন? হ্যাঁ, কিন্তু তোমায় তো পুলিশ খুঁজছে। হ্যাঁ, কিন্তু আমায় ওরা কখনো পাবে না। আমার একটাই আশা, শুধু ডার্ক ডেভিলের সাথে দেখা করা। আচ্ছা বাদ দাও এসব, আর এই নাও, রেডি হয়ে নাও। গেল, আর আমিও ওয়েট করতে শুরু করলাম কখন রাকিব ভাইয়েরা আসবে। আর ওইদিকে মনে হয় রিমি সব জেনে গেছে। ধুর, আমার আর ভালো লাগছে না। তখন আবার ওই দুইজন গার্ড এসে আমি রেডি করিয়ে বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে দেখলাম সব সাজানো কমপ্লিট, আর রিমিকে একটা কোণে বসিয়ে রাখা হলো। রিমি এক নজরে আমার দিকে তাকিয়ে রয়েছে, হয়তো ভাবছে আমি কিভাবে রাজি হতে পারলাম এই বিয়েতে। কিন্তু আমারও কিছু করার নেই। রিমিকে জীবিত রাখতে আমাকে যে এটা করা লাগবেই। রিমির দিকে তাকিয়ে দেখলাম চোখ থেকে পানি পড়ছে। ওর ওই পানিগুলো আমার বুকে তীরের মতো বাজছে। তারপর আমাকে বসানো হলো, আর আমাদের বিয়ে পড়ানো শুরু হলো। হঠাৎই পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। তখনই কয়েকজন লোক মাহির আব্বুকে এসে বলল, বস বস, পুলিশ আমাদের চারদিকে ঘিরে ফেলেছে, বাঁচার কোনো উপায় নেই। ইয়েস, তাহলে রাকিব ভাই এসে গেছে, একদম টাইম মতো এসেছে। আর একটু লেট হলেই আমার সর্বনাশ হয়ে যেত। তারপর পুলিশের কর্মকর্তা, যেই নাম মাহি আর তার বাবাকে গ্রেপ্তার করেছে, অমনি রিমি এক দৌড় মেরে আমার কাছে চলে আসে। ধন্যবাদ আরিফ, তোমার জন্য আজ ডার্ক কুইন ওরফে মাহি আর তার বাবাকে গ্রেপ্তার করতে পেরেছে। তার সাথে ওদের চেলাগুলোরও গ্রেপ্তার করেছি। আমায় উদ্দেশ্য করে বলল রাকিব ভাই, ভাই আপনারা যদি সময় মতো না এসে পৌঁছাতেন তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। তখন মাহি বলল, আরিফ সাহায্য করেছে মানে? মিস মাহি, তোমার না একটা আশা ছিল জীবনের ডার্ক ডেভিলকে দেখার? সো আজ তোমায় বলেই দেই, আমি সেই ডার্ক ডেভিল। মানে আমি যাকে খুঁজছি তুমিই সেই? হ্যাঁ মিস মাহি, আমি সেই ব্যক্তি। এখন জেলে বসে বসে হ্যাকিং কর। গুড বাই। পুলিশরা মাহি ও তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আর রিমি আমাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধতা ভেঙে আমি বলে উঠলাম, আচ্ছা রিমি, যদি আমার আর মাহির বিয়ে হয়ে যেত তুমি কি করতে? কিছুই করতাম না, বাসায় গিয়ে সুইসাইড করতাম। কারণ আমি জীবিত অবস্থায় তোমায় অন্য কারো হয়ে যাওয়া দেখতে পারবো না। ইস, আমার বিয়েটার হলোই না, কি কষ্ট। রিমিকে রাগানোর জন্য বললাম, কি তুই অন্য কারোর দিকে আর তাকাস, মেরে ফেলবো সোজা। ওকে, তাকাবো না, চলো বাসায় যাব। চল।